মানুষ আজকে জাগ্রত হয়েছে তিস্তা বাঁচার জন্য। আমাদের পানির যতটুকু হিস্সা সেটা আমাদেরকে দেয়া হোক। দাবি যদি বাস্তবায়ন করা না হয় কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবে। তিস্তা পারে গণপদযাত্রা, হাঁটু জলে নেমে ভারতের বাঁধ নির্মাণের প্রতিবাদ। অভিন্ন নদীর পানি কারো করুণা নয়, বাংলাদেশের অধিকার। দাবি আদায় নির্বাচনে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান তারেক রহমানের। আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে। দেশবাসীর সমর্থন থাকলে তিস্তা সহ আরো যেই কাজগুলো আছে সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাব। তিস্তা পারের মানুষের সঙ্গে কথা বলে চূড়ান্ত হবে পরিকল্পনা। এবছর এই প্রতিবেদন জমার আশা উপদেষ্টার। আমরা এখন এমফাসাইজ করছি যে পরিকল্পনাটা যেন তারা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আমাদের হাতে জমা দিয়ে দেয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবেন ফ্যাসিবাদে জড়িত না থাকা আওয়ামী লীগ নেতারা, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সুযোগ পাবেন না গণহত্যায় জড়িতরা। যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত দ্রুত দেশের শান্তি শৃঙ্খলা ফিরবে। যশোরের সমাবেশে মির্জা ফখরুল। দলের নিবন্ধন ও নেতার মুক্তি দাবি জামায়াত আমিরের। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ হবে 1 মাসে, জানালেন চিফ প্রসিকিউটর। সাবেক 11 মন্ত্রী সহ 16 জনের তদন্ত প্রতিবেদন 20 এপ্রিল দাখিলের নির্দেশ। এটুআই প্রকল্পের রাজনৈতিক ব্যবহার, 855 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। জয় পলকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে দুদক। বসুন্ধরা রানভীরের বিদেশের সম্পদ জব্দের নির্দেশ। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে শুকিয়ে যাওয়া তিস্তার হাঁটু জলে নেমে ন্যায্য হিস্যা দাবি করছেন উত্তরের জনপদের লাখো মানুষ। উজানে বাঁধ নির্মাণ করে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করার বিরুদ্ধে গণপদযাত্রা করেছেন তারা। উত্তরবঙ্গের 11টি স্থানে এই কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অভিন্ন 54 নদীর পানি কারো করুণা নয়, বাংলাদেশের অধিকার। দাবি আদায়ে তাই আগামী নির্বাচনে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মিজানুর রহমান ও মোবারক হোসেন শুভর ক্যামেরায় লালমনিরহাট থেকে দেখব আহমেদ সালেহিনের রিপোর্ট। শুকিয়ে যাওয়া নদীর হাঁটু জলে নেমে প্রতিবাদ। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে মরে যাওয়া নদীতে ভিন্ন ধর্মীয় প্রতিবাদে হাজার হাজার মানুষের জমায়েত। প্লাকার্ডের বার্তায় ছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান। ভারতের উজানে একের পর এক বাঁধ নির্মাণ করে ভাটির দেশ বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করার অভিযোগে তিস্তা নদীতে এ কর্মসূচি। কৃষক শ্রমিক জনতার সঙ্গে অংশ নেন রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষও। মানুষ আজকে জাগ্রত হয়েছে তিস্তা বাঁচার জন্য। আমাদের পানির যতটুকু হিস্সা সেটা আমাদেরকে দেয়া হোক। দাবি যদি বাস্তবায়ন করা না হয় কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবে। 2 দিন ব্যাপী তিস্তা নদী রক্ষা আন্দোলনের শেষ দিনের কর্মসূচিতে সকালে লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে শুরু হয় পদযাত্রা। লাখো জনতার অংশগ্রহণে প্রতিবাদ জানানো হয় আন্তর্জাতিক আইন অমান্য করে ভারতের বাঁধ নির্মাণের। 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রংপুরের কাউনিয়া বাজারে ঘুরে আবারও লালমনিরহাটের তিস্তা ব্রিজে এসে শেষ হয় পদযাত্রা। জাগো বাহে তিস্তা বাঁচাও, এই আন্দোলন নিয়ে, এই স্লোগান নিয়ে তিস্তার পানির ন্যায্য হিস্সার দাবিতে আজকের এই পদযাত্রা। মানুষগুলো বলছেন তাদের জীবন জীবিকা নির্বাহ, ফসল ফলাদি উৎপাদন সহ সবকিছু নির্ভর করছে এই তিস্তার পানি দিয়ে। যে কারণে এই পানি তাদের জন্য কতটা মূল্যবান, কতটা তাদের জন্য আবারও প্রমাণ করতে রাজপথে নেমেছেন এই এলাকার উত্তরবঙ্গের বাসিন্দারা। গঙ্গা নদীর পানি যখন তার একটা রংপুর ও কুড়িগ্রামে জনতার সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির নেতারা বলেন, পানির ন্যায্য হিস্সা বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি পূরণে নির্বাচিত সরকার দরকার বলেও জানান তারা। শুধু প্রাণের দাবি না, একটা আন্তর্জাতিকভাবে ন্যায় নীতি, ন্যায্য দাবি। এটা সবগুলো দেশের সমন্বয়ে একটি ব্যবস্থাপনা থাকে,
আজকে সেই ব্যবস্থাপনা এখানে ফেল করে গেছে। ভারত যেমন উজানের দেশ বলে বাকি দেশকে পানি বঞ্চিত করে, আমাদের হাতেও কিছু কিছু যন্ত্র আছে যেটি আমরা ব্যবহার করলে ভারত আমাদের কথা শুনতে বাধ্য হবে। এটার জন্য দরকার একটা নির্বাচিত সরকার। লালমনিরহাট সহ 11টি স্থানে একযোগে সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন 54টি নদীর পানি কারো করুণা নয়। দাবি আদায়ে আগামী নির্বাচনে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান তিনি। আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে। দেশবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ আমরা এই ধরনের তিস্তা সহ আরো যেই কাজগুলো আছে ইনশাল্লাহ সেই কাজগুলো বা সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাবো ইনশাল্লাহ। সেই প্রতিজ্ঞা হলো জাগো বাহে তিস্তা বাঁচাও, জাগো বাহে বাংলাদেশ বাঁচাও। উত্তরবঙ্গের 11টি স্থানে এই কর্মসূচিতে অংশ নেন কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধা সহ উত্তরের সব জেলার মানুষ। দাবি আদায়ে সন্ধ্যার পর নদী পাড়ে মশাল মিছিল করেন হাজারো মানুষ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, লালমনিরহাট। তিস্তা এলাকার মানুষের সঙ্গে কথা বলে পরিকল্পনা চূড়ান্ত হবে জানিয়ে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমার আশা প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ডিসি সম্মেলনে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। মহাপরিকল্পনাই তো নেই, কোথা থেকে বাস্তবায়ন করব? পরিকল্পনাটা তো করতে হবে। একটা পরিকল্পনা জমা দিয়েছিল চাইনিজ গ্রুপ, সেই চাইনিজ গ্রুপের পরিকল্পনাটা চীনা সরকারই ফিজিবল বলে নাই। আমরা এখন ওইটা আবার 2 বছরের জন্য এক্সটেন্ড করলাম, ওটাই যেন তারা এই জনমতের প্রতিফলনটা ঘটায়। যদিও তাদেরকে আমরা 2 বছর সময় দিয়েছি, তারা পরিকল্পনা করে দেবে, তারপরে আমার প্ল্যানিং কমিশন ওটা অ্যাপ্রুভ করবে, তারপরে ওটা চায়না সরকারের কাছে যাবে। এটা তো সময় লাগবে, কিন্তু আমরা এখন এমফেসাইজ করছি যে পরিকল্পনাটা যেন তারা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আমাদের হাতে জমা দিয়ে দেয়। যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত দ্রুত দেশে শান্তি শৃঙ্খলা ফিরবে। কোনোভাবেই আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। যশোরে দলের সমাবেশে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আলাদা আয়োজনে দলটির নেতারা বলেছেন, পতিত আওয়ামী লীগের যে কোনো ষড়যন্ত্র প্রতিহতে রাজপথে থাকবে জনতা। স্লোগানে মুখর দক্ষিণের জনপদ যশোর। বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় কানায় কানায় পূর্ণ টাউন হল মাঠ। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা সহ বেশ কিছু দাবিতে মঙ্গলবার বিকেলে যশোরের সমাবেশের আয়োজন করে বিএনপি। জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এতে যোগ দেন নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। যত দ্রুত নির্বাচন করবেন এদিকে নাটোরে কর্মী সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। স্বৈরাচার শেখ হাসিনা ভারতের নির্ধারণ করা প্রধানমন্ত্রী ছিলেন বলে অভিযোগ করেন তিনি। বলেন, আওয়ামী লীগকে প্রতিহত করতে রাজপথে থাকবে জনতা। এছাড়া পতিত আওয়ামী লীগের ডাকা হরতাল কর্মসূচি প্রতিহতে রাজপথে অবস্থান নেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গোপালগঞ্জ, বরিশাল ও নারায়ণগঞ্জ সহ কয়েকটি জেলায় হরতাল বিরোধী মিছিল বের করা হয়। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবেন ফ্যাসিবাদে জড়িত না থাকা আওয়ামী লীগ নেতারা, তবে সুযোগ পাবেন না গণহত্যায় জড়িতরা, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী আব্দুল হাফিজ জানিয়েছেন, স্বৈরাচারের দোষর নৈরাজ্য ঠেকাতে ডিসিদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যুবকদের ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে দুর্নীতি বন্ধে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন বিধান মেনে জনগণকে সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছেন আইন উপদেষ্টা।
তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে মঙ্গলবার 17টি মন্ত্রণালয়ের সঙ্গে ছিল অধিবেশন। ডিসিদের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনার পাশাপাশি নানা নির্দেশনা দেন সংশ্লিষ্ট উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী জানান, স্বৈরাচারের দোসররা সংগঠিত হচ্ছে, এ ব্যাপারে অভিযান পরিচালনার পাশাপাশি ডিসিদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যুব সমাজের জন্য একটা ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করা যায় কিনা, যেখানে দেশের প্রতিরক্ষায় তারা অংশগ্রহণ করতে পারে। আনসার ভিডিপির মাধ্যমে প্রত্যেক ইউনিয়নে একটা করে কোম্পানি অলরেডি ট্রেনিং দেওয়া হচ্ছে। এদিকে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, যেসব আওয়ামী লীগ নেতা ফেসিবাদে জড়িত ছিলেন না তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। আইন উপদেষ্টা বলেন, জনগণকে নিপীড়নে মাঠ পর্যায়ে প্রশাসনকে ব্যবহার করেছিল ফ্যাসিস্ট সরকার। ডিসিদের আইন বিধান মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজ যেন লাগায়। এদিকে দেশের আইন শৃঙ্খলা অনেকটাই সন্তোষজনক জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আইন শৃঙ্খলা আরও উন্নত করা এবং দুর্নীতি কমাতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতির সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না। গাজীপুর মেট্রোপলিটন এলাকা ও শিল্প পুলিশে জনবল বাড়াতে জেলা প্রশাসকরা প্রস্তাব দিয়েছেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে। যুদ্ধবন্ধে ইউক্রেনকে ছাড়াই সৌদি আরবের রাশিয়া ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু। কিয়েভকে আমন্ত্রণ না জানানো এক সমালোচনার ঝড়। প্যারিসে ইউরোপীয় নেতাদের জরুরি বৈঠক। শেষ পর্যায়ে জুলাই গণহত্যার কুশীলবদের তদন্ত। এক মাসের মধ্যে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হবে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আর এ সময়ে তদন্ত প্রতিবেদন হাতে পেলে এপ্রিলে আনুষ্ঠানিক বিচার শুরুর আশাও প্রকাশ করেছেন তিনি। এদিন সাবেক সরকারের 11 মন্ত্রী সহ 16 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 20 এপ্রিল। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আফজাল হোসেনের রিপোর্ট। কেউ প্রিজন ভ্যানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে কি যেন দেখছেন, কি যেন বলছেন। কারো মুখ মলিন, কেউ বা হাস্যোজ্জ্বল। জুলাই আগস্টের গণহত্যার মামলায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় বিগত সরকারের 11 মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, 2 জন উপদেষ্টা, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি ও একজন সাবেক সচিবকে। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জাতিসংঘের রিপোর্ট প্রকাশের পর সংস্থাটির কাছে কিছু তথ্য উপাত্ত চেয়েছেন তারা। তিনি জানান, শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার কুশীলবদের তদন্ত শেষ পর্যায়ে, সময় লাগতে পারে আর 1 মাস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সেটার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হতে পারে বলে আমরা আশা করছি। এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আসামিদের বিরুদ্ধে এমন সব অভিযোগ আছে যে তাদেরকে বিচার শেষ হওয়ার আগে জামিন দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমাদের দিক থেকে আমরা মনে করি না। নির্বিচারে হত্যা, নির্যাতনের নির্দেশনা দেওয়া সংক্রান্ত আসামিদের ফোনালাপ, ডিজিটাল তথ্য প্রমাণ এর আগেই হাতে পেয়েছে তদন্ত সংস্থা, যা এখন পরীক্ষা নিরীক্ষা চলছে। ট্রাইব্যুনাল বলছেন, সময় লাগলেও বিশ্বাসযোগ্য তদন্ত রিপোর্ট দেখতে চান তারা। হত্যাকাণ্ড করে এক ছাত্র জনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে, টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে। এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে। তো সেগুলো আমাদের হাতে আসছে। মানুষকে মারার জন্য যে ফাঁদ তারা পেতেছিলেন সেই ফাঁদে হয়তো তারাই পড়তে যাবেন। আধা ঘন্টা শুনানি শেষে 2 মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে 20 এপ্রিল। ওই দিন তদন্ত রিপোর্ট দাখিল করবে প্রসিকিউশন। জামিন শুনানি হবে কয়েকজন আসামির। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তাহলে এটা একটা ইফেক্টিভ কাজ হবে। আমরা অনুরোধ করেছি, আপনারা মনে করেন আজকের থেকেই আপনারা আমরা যেমন ইলেকশন কমিশন কাজ করছি ইলেকশন নিয়ে, আপনার ইউ আর অলসো সহযোদ্ধা আমাদের। আমি বলেছি আপনারা আমাদের সহযোদ্ধা। আমরা একটা যুদ্ধে নেমেছি। যুদ্ধ কিসের যুদ্ধ? এই যুদ্ধ হচ্ছে একটা সুন্দর ইলেকশন উপহার দেওয়ার যুদ্ধ। তা আমি বলছি যে আপনারা আমাদের সহযোদ্ধা হিসাবে থাকবেন
এবং আপনারা এখন থেকে কাজ শুরু করেন। ওনারা কথা দিয়েছেন যে ওনারা সেভাবে কাজ করবেন। আমরা বলেছি যে আপনারা ব্লেম গেম বাদ দেন, ওই যে অমুকে এটা করেছে তমুকে এটা করেছে ওই জন্য আমরা পারি না, এই সমস্ত বাদ দেন। ব্লেম গেম নয়, আমরা সামনের দিকে আগাই, সামনের দিকে তাকাই, সামনে আমাদের যেটা করতে হবে সেটা নিয়ে আমরা চিন্তা করি। অতীতে কি হয়েছে এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে আমাদের নিজেদের কাজ তো আমরা ফেলে রাখতে পারবো না। আমরা তাদেরকে বলেছি যে আপনারা লেট আস লুক ফরওয়ার্ড, এবং আমরা একসাথে হাতে হাত মিলিয়ে ইনশাল্লাহ কাজ করব, এবং তারা এটা আমাকে ওয়াদা দিয়েছেন। এবং তাদের সাথে তো আমাদের আরও বসতে হবে ভবিষ্যতে। আমরা যখন অ্যাজ উই মুভ ফরওয়ার্ড তাদের সাথে আরও মিটিং করবো, ঘন করবো। আমাদের কমিশনার মহোদয়রা ভিজিট করেন, আমি নিজেও ভিজিট করি, তাদের তো দেখা তো হবেই, এবং আপনাদের সহযোগিতা লাগবে ইকুয়ালি। আপনারা আমাদের মেসেজটা জাতির কাছে পৌঁছে দেন, আপনারা দিচ্ছেন, অলরেডি দিচ্ছেন। আপনাদের সহযোগিতা আমরা চাইবো, আপনাদের সবাই যাতে। আরেকটা জিনিস আমি বলেছি, দেখেন আগে যেটা হয়েছে নানাবিধ চাপ এসছে আপনাদের উপরে। আমি ওনাদেরকে এশিওর করেছি আমরা উপর থেকে অবৈধ কোনো চাপ আমরা দিব না, কোনো চাপ দিব। আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, আমাদের যা ক্ষমতা আছে ইসির, আপনারা আপনাদের আইনের সর্বোচ্চটা প্রয়োগ করবেন। আমরা জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি সেখানে সংযুক্ত ছিলাম। সন্ধ্যার সময় আরও থাকছে। পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে কাল মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। করাচিতে উদ্বোধনী আয়োজনে চমকে দিতে চায় স্বাগতিকরা, নিরাপত্তা জোরদার। আওয়ামী লীগ সরকারের আমলে গ্রেফতার জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে দ্রুত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। বিকেলে রাজধানীর পল্টনে সমাবেশে জামায়াত আমির বলেন, স্বৈরাচারের পতনের পরও বিনা দোষে দলের শীর্ষ নেতার কারাভোগ ছাত্র জনতা মেনে নেবে না। এটিএম আজহারুল ইসলামকে 13টি বছর কারাগারে নির্যাতন করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, কবে মুক্তি দেয়া হবে তার সুস্পষ্ট বার্তা না দিলে আন্দোলন চলমান থাকবে। এ সময় অনতিবিলম্বে দলটির নিবন্ধন ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলো। আমাদের প্রশ্ন, ফ্যাসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজহারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন? আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার প্রতিনিধি দলের বৈঠক সফল হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে বৈঠক শেষে তথ্য জানান রাশিয়ার পররাষ্ট্রনীতি উপদেষ্টা। যদিও আলোচনার বিস্তারিত এখনো কিছু জানা যায়নি। এর আগে দুপুরে ইউক্রেনকে ছাড়াই রিয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসে রাশিয়ার প্রতিনিধি দল। এদিকে সৌদি আরবে যখন ওয়াশিংটন মস্কোর প্রতিনিধিরা আলোচনায় বসেন, তখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের জন্য আঙ্কারায় পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নানা ইস্যুতে আলোচনা করবেন তারা। প্রায় 8 বছরের অপেক্ষার দীর্ঘ প্রহর শেষ। পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে কাল মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3টায়। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে 1996 সালের পর কোনো বৈশ্বিক টুর্নামেন্টের স্বাগতিক হচ্ছে পাকিস্তান। উদ্বোধনী ম্যাচের আগে জমকালো আয়োজনে বিশ্বকে চমকে দিতে চায় তারা। থাকবে এয়ার শো আর সুরের মূর্ছনাও। বাংলাদেশ একই গ্রুপে ম্যাচ হওয়ায় পাকিস্তান নিউজিল্যান্ড দ্বৈরথ নিয়ে আগ্রহ তুঙ্গে টাইগার সমর্থকদের। করাচি হাই স্কোরিং ভেন্যু হওয়ায় দুদলেই তাদের একাদশ সাজাবে ব্যাটসম্যানদের প্রাধান্য দিয়ে। নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে এই মুহূর্তে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করছে পাকিস্তান। বিকেলে করবে নিউজিল্যান্ড। তবে কিউইদের জন্য অস্বস্তির খবর, ইনজুরি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লকি ফার্গুসন। তার জায়গায় ডাক পেয়েছেন কাই জেমিসন। ওয়ানডেতে দুদলের এর আগের 118 সাক্ষাতে পাকিস্তানের 61 জয়ের বিপরীতে 53 ম্যাচ জিতেছে ব্ল্যাক ক্যাপস। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।